এখন আমি আলোচনা করব জনগণের প্রেস্টিজ, আনমুভি এবং ২৪-এর যে গণ আন্দোলন ছিল সেইটা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমাদের বুঝতে হবে যে ২৪-এর গণ আন্দোলন আসলে কী ছিল, আনমুভিটা কী, প্রেস্টিজ জিনিসটা কী। আমার এই ভিডিও টাইটেলটা হবে জনগণের প্রেস্টিজ ও রাজা। জনগণের আগে আমরা জানতাম সবসময় যে প্রেস্টিজ হলো গিয়ে রাজার আর জনগণ হলো প্রজা। ফলে রাজা জনগণকে যত অত্যাচার করতো সেভাবেই টিকে গেছিল রাজারা। ফলে দেখা গেছে যে কিছু কিছু এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও ৬০০ বছরের গণতন্ত্র রোমান গণতন্ত্র ধ্বংস হয়ে গেল কার? সিজারের দ্বারা। এবং কে দায়ী ছিল? দুইজন, একজন মার্ক অ্যান্টনি এবং আরেকজন সিজার। সিজার বারবার মুকুট নামায় ফেলে আর অ্যান্টনি বারবার তুলে দেয়। এই যে নাটক, আমরা এই জন্যই যে একটা ডায়লগ ছিল ২৪-এর গণআন্দোলনে, নাটক কম করো প্রিয়। তাইলে নাটকের সাথে বিরোধ কী আছে? কবিতার। কবিতা হলো অল্প কথা হয়, অল্প কাজ হয় বেশি। আর নাটকে অনেক লাইনের পর লাইন হয়, ৩০০ পৃষ্ঠার ৩০০ পর্বের সিরিয়াল হয়, কাজ কিছুই হয় না। তো এই জন্য নাটকের যে বদলে যদি কবিতা হয়, সেটা কিন্তু কবিতা ২ লাইন একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। তো আমরা দেখব যে এই যে স্বৈরাচারী ব্যবস্থাগুলা, যেখানে অনেক জায়গায় আমরা দেখেছি স্বৈরাচারী ব্যবস্থা থেকে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, কিন্তু সিজারের সময় কী হয়েছিল? গণতন্ত্র থেকে স্বৈরাচারী ব্যবস্থার দিকে আমরা গিয়েছিলাম। তো এই যে কিছু কিছু মানুষের ক্যারেক্টার আছে যারা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, আর কিছু কিছু মানুষের ক্যারেক্টার আছে মানুষকে ভালো দিকে নিয়ে যায়, যেমন নেপোলিয়ান, তারপরে ক্রোমওয়েল, এরা কিন্তু স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে মানুষকে নিয়ে গেছে। ফরাসি বিপ্লবের গণহত্যা থেকে নেপোলিয়ান গোটা জাতিকে অধিকার দিয়েছেন, সার্বভৌমত্বের স্বাধীনতা দিয়েছেন, দেশকে রক্ষা করেছেন, যেখানে গেছেন যে যে দেশ দখল করেছেন সেই দেশের স্বাধীনতা দিয়েছেন, সেই দেশের মানুষকে সেই দেশের লেখাপড়া, ফ্রিডম অফ স্পিচ, কথা বলার সুবিধা সব নেপোলিয়ান দিয়েছেন। ক্রোমওয়েলও তাই। তাইলে আবার আরেক দিকে আছে কি শেখ মুজিব, আবার আছেন এই যে নাম কি বলে আরেকজন আছেন সিজার। এরা কি করেছেন? মানুষের কথা বলার অধিকার, ফ্রিডম স্পিচ নষ্ট করে দিয়েছেন। তারা কি করেছেন? রক্ষী বাহিনী করেছেন, গুম খুন করেছেন। তারা কি করেছেন? তারা পত্রিকা ব্যান্ড করে দিয়েছেন। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে সিজার এবং মুজিবের চরিত্রটা কীরকম, আর ক্রোমওয়েল এবং যারা হলো গিয়া এই ক্রোমওয়েল এবং নেপোলিয়ান, এদের চরিত্র কি? এরা হলো গিয়া মানুষের অধিকার দিয়েছেন, মানুষের কথা বলার অধিকার দিয়েছেন, এবং তার ফলে কী হয়েছে? মানুষ সভ্যতা বিকাশ হয়েছে। তাহলে এই সভ্যতার বিকাশকে যদি আমরা বুঝতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে জনগণের প্রেস্টিজ কে বাড়িয়ে দিয়েছেন? শেক্সপিয়ার প্রতিটা নাটক জনগণের প্রেস্টিজ বাড়িয়ে দিয়েছে। ফলে ইংল্যান্ডে কখনো স্বৈরাচার আসতে পারে না। তাহলে এই যে জোকের মুখে লবণ, এটা কি? এটা বুঝতে হবে। জোকের মুখে লবণটা হলো গিয়া সিজার নামক জোকের মুখে লবণ হলো গিয়া শেক্সপিয়ার। এবং শেক্সপিয়ারের সিজার যে নাটকটা ছিল, জুলিয়াস সিজার, অসাধারণ একটা নাটক। বাংলাদেশে যদি আমরা এই ২৪-এর গণতন্ত্রকে, ২৪-এর অভ্যুত্থানকে রক্ষা করতে চাই, শেক্সপিয়ারকে প্রচণ্ডভাবেই চর্চা করতে হবে, এবং তার সাথে আরেকজন গেটে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে এই যে জনগণের যে প্রেস্টিজ, এইটা ভারতে কীভাবে গণতন্ত্র, পাকিস্তানে কীভাবে গণতন্ত্র, নেপাল, ভুটান, এইসব দেশে কীভাবে গণতন্ত্র, এই জিনিসগুলো বুঝতে হবে যে এই নেপাল, ভুটান, দক্ষিণ ভারত, উত্তর ভারত, পাকিস্তান, সব জায়গায় জাতীয় কবি একজনই, তিনি ডক্টর ইকবাল। পাকিস্তানের জাতীয় কবি যাকে ফরমালি বলা হয়, কিন্তু এই যে ইকবালের লেখাগুলো এত মানে কি বলবো, এটা ক্যানোনিক্যাল ফর্ম যেটাকে বলে, কামানের মতো একেবারে আঘাত করে উড়াই দেয়, এরকম মানুষের মন জয় করে নেয়। অনেকেই বলে যে শেষের কবিতায় যে অমিত চরিত্রটা, আসলে এটা ইকবালকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। ইকবালকে ক্যারিকেচার করেছিলেন, ইকবাল এত রাগ করেছিলেন যে পরবর্তীতে শেখ মুজিব যখন ইকবালের সাথে দেখা করতে যান, শেখ মুজিব বলছি, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে ইকবাল দেখা দেননি। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইকবালের প্রভাবেই কিন্তু জনগণের প্রেস্টিজটা প্রচণ্ডভাবেই গড়ে উঠেছে কোথায়? উত্তর ভারতে। তো উত্তর ভারতে যদি আমরা এটাকে বুঝতে হলে, যেমন ইকবাল একটা লাইন আছে যে এক ফকির মানে কি, যার অভাবী মানুষ,
তো কিন্তু এই ফকির কি, এই ফকির আবার কারামত আলা ফকির। সে একজন বিখ্যাত সম্ভবত মানে ভারতবর্ষে বিখ্যাত এক ফকির। তার এক ভক্তকে আঘাত করেছিল মুঘল সেনাবাহিনীর এক অফিসার। তো তিনি চলে গেলেন রাজ দরবারে, বললেন যে তুমি এটার বিচার না করলে এখনই তোমার রাজত্ব আরেকজন হাতে দিয়ে দেবো। তো এই জিনিসটা কিন্তু আমরা ভারতে পাকিস্তানে আমরা দেখি, বিচার বিভাগ কিন্তু সবসময় প্রধানমন্ত্রীকে শাসন করতে ভয় করে না, কারণ তারা নিজেদেরকে ফকির মনে করে যে না, আমি বাঁচি আর মরি, ন্যায় বিচারের জন্য আমি টিকে থাকবো। তো এই জিনিসটা বুঝতে ইকবাল কিন্তু তার কবিতায় আছে যে তিনি বলতেছেন, না পুছ ইকবাল কা ঠিকানা बैठा है सारे राहों पर सितम करके इंतजार होगा। ইকবালের ঠিকানা জিজ্ঞেস করে রাস্তার মাথায় বসে আছে অত্যাচারীর অপেক্ষায়। তাহলে এই যে জীবনপ্রাণ একজন কবি, যেখানে যোদ্ধা এবং ফকিরের যে আত্মবিশ্বাস তা নিয়ে আছে, সেটাই কিন্তু দেখা যাবে যে উত্তর ভারতের মধ্যে আন মুভি তৈরি করতে সহায়তা করেছে। আন মুভিটা কার? প্রথম টেকনিক্যাল আর মুভি 1952 সালের এই আন মুভি, দিলীপ কুমার বা যারা শুনলাম ইউসুফ খান, তিনি এই আন মুভিটা করেছিলেন, অভিনয় করেছিলেন। এখানে নিম্মি ছিল, নাদরা ছিল এবং ছিল, এই যে নাম কি বলে, এটা পরিচালক ছিলেন মেহবুব খান। তাহলে নিম্মি নায়িকা যে, ইনিও মুসলমান, ইউসুফ খান নায়ক তিনিও মুসলমান, আবার পরিচালকও মুসলমান। এখানে হারাওকা ট্রাইব একটা আছে, হারা মানে সবুজ। তো সবুজ ট্রাইব, এরা গণতান্ত্রিক একটা ট্রাইব। এই ট্রাইবটা স্বৈরাচারের বিরুদ্ধে, রাজা এখানে স্বৈরাচার হয়নি, রাজার ভাইরা রাজাকে বন্দি করে স্বৈরাচারী ব্যবস্থা কার্যায়ন করেছে। সেখানে সে কিন্তু ওই রাজার ভাই এবং বোনকে পরাস্ত করে রাজার বোনকে বিয়ে করে, দেশে গণতান্ত্রিক করে এবং রাজতন্ত্র বিলোপ করে। তো এইখানে ছবির নাম আন। আন কথাটার মানে বুঝতে হবে অনার, আনার মানেও সম্মান, অনার মানেও সম্মান। এটা ইংরেজি একটা ফার্সি। তা আন মানে ফার্সি, আন শব্দের অর্থ প্রেস্টিজ, আন আনার দুটোই একই কথা। তা আন শব্দের অর্থ প্রেস্টিজ। তাহলে এখানে যে এই প্রেস্টিজ জিনিসটা কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে পড়লো। আমরা এই জিনিসটা একটু আলোচনা করব যে 24-এ যখন বলা হলো যে কোটা আন্দোলনের ছাত্ররা তাদের একটা ন্যায্য দাবি করতেছিলেন যে তারা ভোট দিতে পারেন নাই, কিন্তু এই 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 চাকরি বাকরিতে বৈষম্য তারা মেনে নেবেন না, তারা ওই নাতি পুতি এইগুলো দরকার নাই, তুমি কি করেছো এটা বিষয়ে, সেখানে তার ছেলে মেয়ে বা তার নাতিপুতি এইগুলো দরকার নাই, তারা নিজেরা কামাই করে নেবে, তুমি তাদেরকে আদর্শ দাও, ঠিক আছে? এইটা কোনো ব্যবসা না, যে না যে তুমি তোমার ব্যবসা তোমার সন্তানের হাতে, মুক্তিযুদ্ধ কি কোনো ব্যবসা? তা তো না, মুক্তিযোদ্ধাদের তুমি হেল্প করতে পারো, কিন্তু তার সন্তান বা তার নাতিপুতি পর্যন্ত যাওয়ার কোনো রাইট নাই। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এইখানে যে একটা অন্যায় করা হয়েছিল 2008-9-এর যে নির্বাচনে আওয়ামী লীগ সত্যি জনগণের ভোট পেয়ে এসেছিল, কিন্তু তারপরেই থেকেই তারা যুদ্ধাপরাধীর বিচারের নামে মিথ্যাচার শুরু করে, এই যারা সাক্ষী তাদের গুম করা শুরু করে। বালু নামে একজন সুখরঞ্জন বালা সম্ভবত, তাকে গুম করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়। তো এই গুম খুনের এগুলো কিন্তু ভারত পাকিস্তানে নাই। কোনো সরকার যদি গুম খুনের সাথে জড়িত হয় তাহলে বিচারপতিরা ডাইরেক্ট বলে ভারত পাকিস্তানের সরকার কি আমরা বরখাস্ত করে দেব। ওই যে ইকবালের লাইনটা আছে, এক ফকির যায় বলতেছে যে তুমি যদি এটা বিচার না করো তাহলে তোমার সরকার আমি চেঞ্জ করে দেবো। তাহলে মানুষের আত্মার সম্পদ থাকতে হয় যে না, ওই রাজার থেকে আমি কম না। এটাই কিন্তু ইসলামের নীতি, যে প্রত্যেকটা ইসলাম কি করেছে, গণতন্ত্র কি, যেখানে জনগণ শক্তিশালী রাজা দুর্বল, আর ফ্যাসিবাদ কি, যেখানে রাজা শক্তিশালী জনগণ দুর্বল। তো এই যে রবীন্দ্রনাথ এবং টলস্টয়ের যে কাহিনীগুলো, এগুলো যুদ্ধকে খুব ঘৃণা করা হয়েছে, আত্মমর্যাদাকে ঘৃণা করা হয়েছে, খালি মেয়েরই সুরে পেয়েও পেয়েও জ্ঞান আর শান্তি শান্তি। ওই টলস্টয় লেগেছে ওয়ার অ্যান্ড পিস, আর ইনিও লেগেছেন রাজর্ষি, আর সব জায়গায় খালি শান্তির গল্প রবীন্দ্রনাথে। আর এই শিখদেরকে অপমান করেছেন, হ্যাঁ, এই রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই শান্তির ফলে কী হয়েছে, এই নাম কি বলে, ওই টলস্টয়ের এই পুটিন, টলস্টয়ের দেশ রাশিয়া, ওখানেও কি হয়েছে, সবসময় ওখানে এই ফ্যাসিবাদদের লেগেই আছে। আর বাংলাদেশেও ফ্যাসিবাদ এই রবীন্দ্রনাথকে বেশি শ্রদ্ধা করার ফলে হয়েছে কি, এই শেখ মুজিবের আমলেও ফ্যাসিবাদ হয়েছিল, আবার শেখ হাসিনার আমলেও ফ্যাসিবাদ হয়েছে। তো ফ্যাসিবাদ জিনিসটাকে বোঝা আমাদের একটা কর্তব্য। আরেকটা বোঝার কর্তব্য জনগণের প্রেস্টিজ। এই জনগণের প্রেস্টিজ ইংল্যান্ডের শেক্সপিয়ার ভরে দিয়েছিলেন বলে, জার্মানিতে গেটে জার্মানদের মধ্যে ভরে দিয়েছেন বলে গোটা ইউরোপ জল করছে। গণতন্ত্র, মানবাধিকার, এইসবে ইউরোপ পৃথিবীর নেতৃস্থানীয় দেশ। জার্মানি, তারপরে এই নেদারল্যান্ড, তারপরে লুক্সেমবার্গ, তারপরে এই
ইংল্যান্ড, এসব প্রত্যেকটা দেশ মানবাধিকারের ক্ষেত্রে বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে। কিন্তু আমাদেরকে যদি রোল মডেল হতে হয় তাহলে কিন্তু ওই জিনিসটাই প্রেস্টিজটা ভরে দিতে হবে জনগণের মধ্যে, জনগণের মধ্যে বা প্রেস্টিজ ভরে দিতে হবে। আর এইখানে কিন্তু আঘাত করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছিলেন যে এই মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো, মুক্তিযোদ্ধার নাতিপুতি কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতি কোটা পাবে। তার মানে জনগণকে তিনি রাজাকার বলছিলেন। তখনই কিন্তু মধ্যরাত্রে 12টার দিকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আইসা মিছিল শুরু করলো, কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এই যে জনগণের প্রেস্টিজ, এই জিনিসটাই কিন্তু এই জেনজি যে নতুন যে জেনারেশন আছে তাদের মধ্যে কি আছে মানে ভর্তি। তাই জন্যই তারা কিন্তু হিন্দি মুভি দেখে, তামিল মুভি দেখে, ইংলিশ মুভি দেখে। ফলে কী হয়েছে, তারা ওই রাত্রিবেলায় আইসা তারপরে তার 1 মাস কয়েকদিন আন্দোলনের মধ্যেই সরকারকে পতন হয়ে ইন্ডিয়া পালিয়ে যেতে হলো। বেশিরভাগ সব আওয়ামী লীগের নেতা, পান্ডা বুদ্ধিজীবী, সাংবাদিক সব পালাই গেল। তো কারণটা কি? কারণটা হলো তারা অন্যায় অত্যাচারের মাধ্যমে দীর্ঘদিন শাসন ছিল, আর জনগণের মধ্যে ওই প্রেস্টিজটা দেখা দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তারা বুঝিয়ে দিল, হাজারে লোক আত্মাহুতি দিল, তারা জান বিলিয়ে দিল এই লড়াইয়ের ময়দানে। তারা কি বলল যে তারা বললো আমরা দেশপ্রেমিক, আমরা রাজাকার নই। তারা এটা কি, এটা জনগণের প্রেস্টিজ। তাদেরকে অপমান করেছেন কি শেখ হাসিনা, এবং তারা নিজেদের প্রেস্টিজ পুনঃস্থাপিত করলো কী করে, তারা সরকার হয়ে গেল। তো এই দেওয়ালে দেওয়ালে বাংলাদেশের প্রতিটা দেওয়ালে, এই বেশিরভাগ মানে বাংলাদেশ যত শহর আছে প্রত্যেকটা দেওয়ালে লেখা, বেশিরভাগ দেওয়ালে এই কথাটা লেখা আছে, বলেছিলি রাজাকার হয়ে গেলাম সরকার। কাজেই ওই যে মাথা যখন উঁচু হয়ে গেল সেটা আর কখনো নিচু হবে না। এটা উর্দু একটা কবিতাই আছে, সেটা কবিতার নাম কি, সর জো উঠ জাতে ঝুঁকতে নেহি ললকার সে, বিসমিল্লাহ আজমিবাদীর কবিতা। কাজেই এই যে মাথা উঁচু হয়েছে বাংলাদেশি জনগণের, সেটা কিন্তু আর নিচু হবে না। বাংলাদেশি জনগণের সম্মান এবং রাজাকে এখন থেকে সমঝে চলতে হবে যে না, রাজাকে নরম হতে হবে, জনগণের কথা শুনতে হবে, প্রতিটা সেক্টরের দুর্নীতি দূর করতে হবে। এবং ডক্টর ইউনূস বলেছেন যে আলাউদ্দিনের প্রদীপের মতো আমাদের বড় কিছু চাইতে হবে। অবশ্যই আমরা বড় কিছু চাই। আমরা 4 বছরের মধ্যে প্রতি 4 বছর অন্তত নির্বাচন চাই। আমরা 2 বছর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা চাই। এবং আমরা চাই জ্ঞানীগুণীরা রাজনীতিতে পার্টিসিপেট করবে, এবং সেই জন্য সিনেট চাই। এবং সিনেটের যেমন আমেরিকাতে সিনেট বেশি পাওয়ারফুল না, কংগ্রেস বেশি পাওয়ারফুল না, প্রেসিডেন্ট বেশি পাওয়ারফুল না, কোর্ট বেশি পাওয়ারফুল, এটা কেউ বলতে পারে না। বাংলাদেশেও এটা আমরা করতে পারি। আমেরিকা যদি আজ থেকে 200 বছর আগে সেগুলো পারে, বাংলাদেশে আমরা 200 বছর পরে করতে পারি। কাজেই আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।